আসসালামু আলাইকুম সবাইকে। তোমাতে হাইয়া যায় গল্পের ৮ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কানের পাশ দিয়ে শীতল বাতাস বয়ে গেল, রন্ধে রন্ধে শিহরণ বয়ে গেল। পলকহীন চোখে প্রহনের দিকে তাকিয়ে থমেরে দাঁড়িয়ে আছে চৈতি। প্রহনের দৃষ্টি আটকে আছে নবীনা কিশোরীর চোখে। চৈতির কোমর ছেড়ে দিল প্রহন। গ্রিলের বাইরে দূরে আকাশে দৃষ্টি নিক্ষেপ করলো। চৈতি নড়ে চড়ে উঠল, প্রহনকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। চৈতির চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো প্রহন। মনে মনে বলল, বউ আমার লজ্জাময়ী, লজ্জা পেয়ে চলে গেল। সেদিন সন্ধ্যায় হঠাৎ বৃষ্টির আগমন। চারিদিক তিমির রূপে সেজে ওঠে। শু করে বাতাস বয়ে যাচ্ছে। বাতাসের জুড়ে জানালার পর্দাগুলো উড়ে উড়ে এলোমেলো হচ্ছে নিজেদের মতো। লোডশেডিং হয়। বাড়ির ভেতর জুড়ে তমশ্রীর অধিপত্য। অম্বর তখনও কালো মেঘেদের দখলে। মাঝে মাঝে গুরুম গুরুম শব্দ শোনা যাচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলোয় প্রহনের রুম অল্প সময়ের জন্য আলোকিত হয়ে ওঠে। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় ব্যালকনির দরজা রুমের জানালা সব বন্ধ করে দেয় প্রহন। হঠাৎ আবহাওয়ার এরকম পরিবর্তনে চরম বিরক্ত সে। আগামীকাল ঢাকায় ফিরে যাবে। একটু শান্তিতে যাওয়ার হবে বলে মনে হচ্ছে না। বাইরে যেভাবে বাতাস বইছে, দেখা যাবে রাস্তায় গাছ ভেঙে পড়ে আছে। ছুটির দিন শেষ, চলে যেতে হবে প্রিয় পরিবার ছেড়ে। ব্যস্ত হতে হবে দেশের কাজে। দেশের জন্য নিজের স্বাধীনতা বিসর্জন দেওয়া সে সেনাবাহিনীদের কাজ। গোপনে দীর্ঘশ্বাস ফেলে প্রহন। বিছানায় বসা চৈতির দিকে এগিয়ে যায় প্রহন। মেঘের গর্জনে থেমে থেমে কেঁপে উঠছে মেয়েটা। চোখ মুখ খিচে 2 হাত দিয়ে বিছানার চাদর খামছে ধরে। চৈতির ভীতু মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে প্রহন। তারপর বলে, সেনাবাহিনীর বউ হয়ে সামান্য মেঘের গর্জনে এত ভয় পেলে চলবে পিচ্ছি? চোখ মেলে তাকায় চৈতি। মিনমিনে গলায় বলে, বুকের ভেতর মোচড় দিয়ে উঠে। ছোট থেকে ভীষণ ভয় পাই আমি। প্রহন বলল, তুমি আবার বড় হলে কখন? এখনো তো ছোটই আছো। প্রহনের কথা শুনে গাল ফুলিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় অভিমানী কিশোরী। বাইরে এখন আর বাতাসের শব্দ শোনা যাচ্ছে না। মুষলধারে বৃষ্টি পড়ছে, ভিজিয়ে দিচ্ছে শহরের প্রতিটি অলিগুলি। চৈতির পাশে গিয়ে বসলো প্রহন। ধীরকণ্ঠে বলল, ওয়েদারটা রোমান্টিক আছে। এই ওয়েদার একটা বউ ডিজার্ভ করে। প্রহনের দিকে ভ্রুকুচকে চোখ ছোট করে তাকায় চৈতি। বড্ড অসভ্য মানুষ তো। বউ থাকতে বলে বউ ডিজার্ভ করে? কণ্ঠে রাগ রেখে চৈতি প্রহনের উদ্দেশ্যে বলল, আমি আপনার কি হই? প্রহন ঠোঁট কামড়ে হাসে। তারপর বলে, তুমি তো আমার পিচ্ছি বউ। চৈতি বলল, তাহলে আবার বউ চাচ্ছেন কেন? কয়টা বিয়ে করতে চান আপনি? ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেখা টেনে প্রহন তার পিচ্ছি বউয়ের প্রশ্নের উত্তর দেয়। তারপর বলে, আরো 3টে বিয়ে করব, 4টা বিয়ে করার অনুমতি তো আছেই। প্রহনের কথা শুনে চৈতি রেগে গিয়ে বলল, আমি মেয়ে খুঁজে দিব, আপনি বিয়ে করিয়েন। প্রহন হাসলো, কোনো উত্তর দিল না। চৈতির হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে বলল, আমার সাথে এই ওবেলায় বৃষ্টিতে ভিজবে পিচ্ছি? হয়তো অনেকদিন আমাকে কাছ থেকে দেখারও সুযোগ হয়ে উঠবে না। চৈতি বলল, চৈতি চৈতি চৈতি, বুঝেছেন? আমার নাম চৈতি। পিচ্ছি চৈতি এটা আবার কিসের নাম? প্রহন বলল, শুনো শুনো শুনো, তোমার নাম যত সুন্দরই থাকুক না কেন, আমি তোমাকে পিচ্ছি বলেই ডাকবো। বুঝেছো পিচ্ছি? এখন চলো অসময়ে বৃষ্টিতে ভিজতে। চৈতি কিছু বলার আগে প্রহন চৈতির হাত ধরে টেনে নিয়ে গেল ছাদের দিকে। বৃষ্টি যে তার ভীষণ পছন্দের। আর সেই বৃষ্টি বিলাস যদি হয় প্রিয় মানুষটার সাথে, তাহলে তার কোনো কথাই নেই। অন্যরকম অনুভূতির ছোঁয়া দিয়ে যায় হৃদয়ে। বৃষ্টির পানি শরীরে পড়তেই এক অন্যরকম ভালো লাগা কাজ করে। চৈতিকে ছাদের মাঝখানে দাঁড় করিয়ে তার সামনে সরাসরি দাঁড়ায় প্রহন। বৃষ্টির পানি অজুর ধারায় ঝরছে। মেঘেরাও যেন মন প্রাণ উজাড় করে বৃষ্টি নামিয়ে দিয়েছে শহর জুড়ে। ভিজে একাকার দুজন মানব মানবী। অন্ধকারের মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় ভিজে একাকার হয়ে যাওয়া কিশোরের দিকে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল প্রহন। চৈতি এখনো ঘোরের মধ্যে আছে। মনে মনে বলছে, বৃষ্টিতে ভিজি বলে সত্যি সত্যি ছাদের মাঝখানে দাঁড় করিয়ে ভেজাতে লাগলো। অদ্ভুত তো। বেশ অনেকদিন পর বৃষ্টিতে ভিজতে পেরে আনন্দিত কিশোরী। বৃষ্টির পানি 2 হাতের মধ্যে জমিয়ে রেখে তা প্রহনের দিকে ছুঁড়ে মেরে খিলখিল করে হেসে উঠল চৈতি। ঘন ঘন বিদ্যুৎ চমকানো দেখে প্রহন আকাশের দিকে চোখ মুখ বন্ধ করে মনে মনে বলল, অন্ধকারই শ্রেয় এখন, আলো দিও না আল্লাহ। নিজেকে সামলানো কঠিন হয়ে পড়েছে। বৃষ্টির শব্দ সাথে কিশোরীর হাসি খিলখিল শব্দে মুখরিত চারপাশ। জুনাইদা কখনো বৃষ্টিতে ভিজতে দিতেন না। সামান্য ভিজলেও ভীষণ বকতেন জ্বর উঠবে বলে। পায়ের যে ব্যান্ডেজ করা আছে সেই কথা একদম মাথায় নেই দুজনের। লাফালাফি করতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যেতে নিলে আগলে নেই প্রহন। কানের পিছে অবাধ্য চুলগুলো গুজে দিয়ে আদরে গলায় বলে, সাবধানে পিচ্ছি। বৃষ্টি ভালোবাসা বুঝতে পারছি, তাই বলে এভাবে লাফালাফি করো না, অন্ধকারে ব্যথা পাবে। ছাদের লাইট জ্বলে উঠে। রাস্তার পাশে ল্যাম্পপোস্ট গুলো জ্বলে উঠলো। বৃষ্টির গতি কমছে যে। মন খারাপ হলো চৈতির। আরো কিছুক্ষণ ঝুম বৃষ্টি হলে কি এমন ক্ষতি হতো? প্রহনের দিকে নেত্রজোড়া নিবিদ্ধ হতেই শিউরে উঠল চৈতি। সামনের চুল থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। মুখের মধ্যে বিন্দু বিন্দু পানির কণা। ঘুর লাগা চাহনি। ঢোক গিলল চৈতি। প্রহনকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে চৈতির কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয় নেশাক্ত প্রেমিক পুরুষ। হৃদয় স্পন্দন প্রক্রিয়া পাল্টে গেল কিশোরীর। স্পন্দনের গতি বেড়ে গেল কয়েক গুণ। প্রহনের এই ধারালো চাহনির সাথে পরিচিত নয় চৈতি। দম আটকে আটকে আসছে। আবারও বৃষ্টি নামলো। ঝুম বৃষ্টি। লোডশেডিং হলো। চারদিক আধারে ছেয়ে গেল। বিদ্যুৎ চমকানোর আলোয় প্রহনের দৃষ্টি গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানবীর গোলাপি অধরে। অধর জোড়া ছুঁয়ে দেখার মারাত্মক নেশায় আসক্ত হয়ে উঠেছে নেশাক্ত মানব। অননখানি এগিয়ে নিয়ে যেতেই টনক নড়ল। মস্তিষ্ক ধিক্কার জানিয়ে বলছে, এমন করিস না প্রহন, সঠিক সময় আসেনি, অন্যায় হবে এতে, ভীষণ অন্যায়। মন এটাও বলল, ও তোর জন্য হালাল প্রহন।
প্রহন, একটা চুম্বনে কিচ্ছু হবে না, কিচ্ছু না। মন ও মস্তিষ্কের দ্বিমতে মস্তিষ্ককে আজ আশকারা দিল প্রহন, ছেড়ে দিল চৈতির কোমর, সরে গেল দূরে। কিছুক্ষণ আগে যতটা না কাছে ছিল তার চেয়ে অধিক দূরত্বে নিজেকে আড়াল করতে চাইলো। চৈতির দেহে যেন প্রাণ ফিরে এলো। বড় বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে এক পলক প্রহনের দিকে তাকিয়ে ছুটে গেল রুমে। 2 হাত দিয়ে মাথার চুল খামছে ধরলো প্রহন। কি করতে যাচ্ছিলাম আমি? সামান্য একটা ভুলে মেয়েটার জীবনে মারাত্মক প্রভাব পড়তো। রুমে এসে চৈতি ভেজা কাপড় বদলে নিল। প্রহনের তখনকার কাণ্ডে শরীর হিমশীতল হয়ে আছে। বৃষ্টিতে ভিজেও এত ঠান্ডা শরীর ছিল না যতটা না এখন আছে। বেশ কিছুক্ষণ পরে প্রহন রুমে ফিরে এলো। বিছানার ঠিক মাঝখানে বসে আছে চৈতি। বৃষ্টি থেমে গেছে, পরিবেশ এখন শান্ত ও শীতল। এত গরমের মধ্যে এই বৃষ্টিটা রহমতের ছিল। তোয়ালে দিয়ে মাথায় চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে প্রহন। বিছানায় বসে থাকা চৈতির উদ্দেশ্যে বলে উঠলো, কাবার থেকে আমার গোছানো ড্রেসগুলো বের করে বিছানায় রাখো পিচ্ছি। বাধ্য মেয়ের মতো বসা থেকে উঠে দাঁড়ালো চৈতি। পায়ের ব্যান্ডেজ ভিজে যাওয়ার ফলে ফেলে দিয়েছে। কাটা জায়গায় পানিও লেগেছে ইচ্ছে মতো। পা বাড়াতেই শব্দ করলো চৈতি। কাটা জায়গায় চাপ পড়তেই রক্ত ঝরা শুরু হয়েছে। পা ধরে বিছানায় বসে পড়লো চৈতি। প্রহন দ্রুত এগিয়ে এসে চৈতির পা ধরে রক্ত মুছে দিয়ে বলল, ইস, আমার ভুলে পায়ে ব্যথা পেয়ে গেলে, সরি পিচ্ছি, আমার মাথায় ছিল না যে তোমার পা কেটে গেছে। প্রহনের কণ্ঠে অপরাধ। আর এদিকে সেদিন রাতে গা কাঁপিয়ে জ্বর আসে চৈতির। ঘুমের মধ্যে জ্বরের ঘুরে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে প্রহনকে। চৈতির গায়ের তাপমাত্রা প্রহনের মনে হচ্ছিল সে নিজেই পুড়ে যাবে। সেই প্রথম বাবা মা ছাড়া অন্য কারোর জন্য বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করতে পারে সে। কারণ চৈতি যে তার প্রিয় মানুষের একজন হয়ে উঠেছে। শুধু প্রিয়জন বললে ভুল হবে, অতি প্রিয় একজন। প্রহন রাত জেগে চৈতির মাথায় জল পট্টি দিতে থাকে। রাতের মধ্যে জ্বরের ঘুরে প্রহনের দিকে চোখ মেলে তাকায় চৈতি। চৈতির সেই চাহনি দেখে স্বামী নামক প্রেমিক পুরুষের অবাধ্য মন বলে ওঠে, তোমার এই জ্বরের ঘুরের চাহনিতে যে কত মায়া তুমি তা জানো না মেয়ে। তোমার এই মায়ের চাহনিতে যে লেখা আছে আমার মৃত্যু। আর এদিকে ব্যালকনির গ্রিলের ফাঁকে এক ফালি সোনারঙা সোনালী রোদ্দুর এসে পড়েছে নবীনা কিশোরীর চোখে মুখে। কোমর পর্যন্ত ছড়িয়ে পড়া অগোছালো চুলগুলো বিকেলের মৃদু বাতাসে উঠছে। গালে হাত দিয়ে ভাবলেশীন দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে। অন্তরিক্ষ জুড়ে কাদম্বিনীর মেলা বসেছে। অম্বরাজ তাদের দখলে। স্নিগ্ধ শান্ত মনোরম পরিবেশ, মন ভালো করে দেওয়ার মতো আবহাওয়া। তবে এই সুন্দর পরিবেশেও মন খারাপ কিশোরীর। যখন থেকেই ঘুম ভেঙেছে আর জ্বর কমেছে তখন থেকেই মন খারাপই হাওয়া এসে ছুঁয়ে গেছে তাকে। রোদের তেজ কমে এসেছে। পরন্ত বিকেল, চিত্ত জুড়ে গাঢ় অভিমানের অনল জ্বলছে অভিমানী কিশোরীর। নেত্রপল্লব শান্ত ক্লান্ত। দুটো চড়ুই পাখির মান অভিমান চলছে সেই কখন থেকেই। মেয়ে পাখিটা উড়ে গিয়ে অন্য জায়গায় বসেছে। ছেলে পাখিটা গেলে মেয়ে পাখিটা ঘাড় ঘুরিয়ে ফেলেছে। পাশের বাড়ির ব্যালকনির গ্রিলের উপর বসে থাকা চড়ুই পাখিটির অভিমান চুপটি করে দেখছে অন্য এক অভিমানী মানবী। সেও তো ভীষণ অভিমান করেছে একজনের প্রতি। সে খবর কেউ রাখে? কেউ না। মিসেস ইয়াসমিন হাতে করে এক কাপ চা নিয়ে আসলেন চৈতির কাছে। চৈতি এক পলক মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে আবারও সেই পাখি দুটোর দিকে নজর রাখলো। মিসেস ইয়াসমিন চৈতির পাশে মোড়া টেনে বসলেন। মাথায় হাত বুলিয়ে কপালে গলায় হাত দিয়ে তাপমাত্রা অনুভব করার চেষ্টা করলেন। জোরে গা পুড়ে যাচ্ছে, কমেনি এখনো। মিসেস ইয়াসমিন চায়ের কাপটা এগিয়ে দিয়ে মলিন কণ্ঠে বললেন, চাটা খেয়ে নে মা, ভালো লাগবে। ডানে বামে মাথা নেড়ে বাদ সাধলো চৈতি। জ্বরের কারণে বিষাদ মুখ, সবকিছুতে এত লাগছে, ভালো লাগছে না কিছুই। শরীরের সাথে মনেরও অসুখ দেখা দিয়েছে যে। মিসেস ইয়াসমিন জোর করলেন না। চৈতির দৃষ্টি অনুসরণ করে সেই চড়ুই পাখিগুলোর দিকে তাকালেন। হাসলেন তিনি। চৈতির মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, অভিমান জমেছে। ওদের আগ্রহ নিয়ে এই কথা শোনার জন্যই বসেছিল চৈতি। কণ্ঠে চাপা অভিমান নিয়ে বলল, আমাকে একটু জানিয়ে গেলে কি এমন ক্ষতি হতো? মিসেস ইয়াসমিন মুচকি হেসে জবাব দিলেন, তুই ঘুমিয়েছিলি, জ্বরের জন্য তাকাতেও পারছিলি না। 103 ডিগ্রি জ্বর তাপমাত্রা ছিল। চৈতি বলল, তাই বলে একটু বলে যেতে পারলেন না? একটু ডেকে নিলেন না কেন আমায়? অভিমানে গাল ফুলালো চৈতি। মিসেস ইয়াসমিন দেখলেন, স্পষ্টই দেখলেন, নেত্রপল্লব থেকে 2 ফোঁটা পানি ঝরে পড়তে। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, আমি ডাকতে চেয়েছিলাম কিন্তু প্রহন বাদশাদে। কথা বাড়ালো না চৈতি। মিসেস ইয়াসমিনের মুঠোফোনটা সেই কখন থেকে বেজে বেজে ক্লান্ত হচ্ছে। মোবাইলের রিংটোনের শব্দে চরম বিরক্ত হলেন রেদওয়ান চৌধুরী। বিছানার উপর আধশোয়া হয়ে হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস চোখে আমার তৃষ্ণা বইটি খুলে মনোযোগ দিয়ে পড়ছিলেন। অবসর সময় কাটানোর জন্য বই পড়া একটি সুন্দর উপায়। বাস্তবতা ছেড়ে কল্পনায় ডুবে যাওয়ার এক অন্যরকম অনুভূতি। রেদওয়ান চৌধুরী হাঁক ছাড়লেন, তারপর বললেন, ইয়াসমিন তোমার কল আসছে। রেদওয়ান চৌধুরীর কণ্ঠ শুনে মিসেস ইয়াসমিন উঠে দাঁড়ালেন। চায়ের কাপটা হাতে নিয়ে চলে গেলেন রুমে। বিছানার উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে কড়া গলায় রেদওয়ান চৌধুরীর উদ্দেশ্যে বললেন, পাশেই তো ছিলে, মোবাইলটা হাতে নিয়ে কলটা রিসিভ করলে কি এমন ক্ষতি হতো শুনি? বইয়ের ভেতর ঢুকে গেছো একেবারে। বুড়ো বয়সে এসব কিসের এত উপন্যাস পড়তে হয় বুঝি না আমি। বাঁচতে বাঁচতে নিবৃত হয়ে গেল চারপাশ। কোনো প্রকার শব্দ নেই। রেদওয়ান চৌধুরী টু শব্দটিও নেই। তিনি তার মতো ব্যস্ত কল্পনার জগতে। মিসেস ইয়াসমিন রেদওয়ান চৌধুরীর দিকে চোখ ছোট্ট করে তাকিয়ে বিড়বিড় করে বললেন, কাকে কি বলছি? উনি তো এখন বাস্তবেই নেই। মিসেস ইয়াসমিন ফের চলে গেলেন চৈতির কাছে। হাতের মুঠোয় ধরে রাখা যন্ত্রটা ঝংকার দিয়ে বেজে উঠল। সময় অপচয় না করে একবার রিং হতেই কল রিসিভ করলেন মিসেস ইয়াসমিন। ফোনের ওপাশ থেকে কেউ বিচলিত কণ্ঠে বলে উঠল, পিচ্চির শরীর কেমন
আছে আম্মু? মিসেস ইয়াসমিন চৌধুরী বললেন, জ্বর পুরোপুরি কমেনি এখনো। উপাস থেকে প্রহন বলল, ডাক্তারের কাছে নিয়ে যাও, কি করছে এখন? মিসেস ইয়াসমিন চৌধুরী বলল, অভিমান করে বসে আছে। মায়ের কথা শুনে নিঃশব্দে হাসলো প্রহন। এটা ভেবে চিত্ত জুড়ে ভালো লাগায় ছেয়ে গেল যে অভিমান করেছে। অভিমান তো মানুষ সেই মানুষটির প্রতি করে যাকে মানুষ আপন ভাবে। অল্প সময়ের মধ্যে যে কারো আপন হতে পেরেছে এটা ভেবেই শান্তি লাগছে প্রহনের। মিসেস ইয়াসমিন বলল, চৈতিকে মোবাইল দিচ্ছি, কথা বলে অভিমানটা ভাঙা। প্রহন বলল, 1 মিনিট, আমি ভিডিও কল দিচ্ছি। মিসেস ইয়াসমিন মুচকি হেসে বললেন, আচ্ছা। কয়েক সেকেন্ড পরে ভিডিও কল দেয় প্রহন। মিসেস ইয়াসমিন ব্যাক ক্যামেরা দিয়ে চৈতিকে দেখালেন অনন জুড়ে অসুস্থতার ছাপ স্পষ্ট। গালে হাত দিয়ে বাইরে তাকিয়ে আছে। লাউড স্পিকার অন করে দিলেন মিসেস ইয়াসমিন। চৈতিকে দেখে মোবাইলের ওপাশ থেকে দুষ্টুমি কণ্ঠে প্রহন বলে উঠল, কিরে পিচ্ছি, কেমন আছো? হঠাৎ প্রহনের কণ্ঠস্বর শুনে চকিতে চারপাশে চোখ বুলিয়ে দেখলো চৈতি। মোবাইলের স্ক্রিনে ভেসে থাকা প্রহনের হাসি মুখ দেখে বুকের বাপ পাশে চিনচিন করে ব্যথা অনুভব হলো। চোখ ফিরিয়ে নিল চৈতি। মিসেস ইয়াসমিন চৈতির মুখ বরাবর দেয়ালের সাথে ঠেস দিয়ে মোবাইলটা রেখে চলে যেতে যেতে বললেন, ওই যে দূরের চড়ুই পাখিগুলোর মতো এখন তোর বউয়ের অভিমান ভাঙাও, আমি গেলাম। অবাক দৃষ্টিতে মিসেস ইয়াসমিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে চৈতি। মোবাইলটা না রেখে গেলেও হতো, অদ্ভুত হলো মোবাইলের স্ক্রিনে সরাসরি তাকালো না চৈতি। অভিমান জমেছে, ভীষণ অভিমান। কানে হাত দিয়ে ঠোঁট ফুলিয়ে কাদো কাদো মুখ করে চৈতির দিকে তাকিয়ে সরি বলল প্রহন। তারপর বলল, সরি পিচ্ছি, তুমি অসুস্থ, তার উপর সারা রাত ছটপট করে সকালের দিকে ঘুমিয়েছিলে, তাই আমি আর ডাকিনি তোমায়। আর চোখে প্রহনের দিকে একবার তাকালো চৈতি। মুখের হাবভাব পরিবর্তন হলো না, আগের নেই উদাসীন। প্রহন আবারও বলল, পিচ্ছি জ্বর কমেছে? শরীর কেমন আছে? খেয়েছিলে দুপুরে? ওষুধ খেয়েছ? প্রত্যুত্তর করলো না চৈতি। প্রহন আবারও বলল, ও পিচ্ছি, এত অভিমান কোথা থেকে আসে বলতো? পিচ্ছি একটা মেয়ের এত অভিমান? চৈতি কণ্ঠে রাগ নিয়ে বলল, আপনার সাথে কথা নেই আমার। প্রহন বলল, এত অভিমান করতে নেই মেয়ে, অভিমানের পাল্লা ভারী হতে দিলে যে দূরত্ব তৈরি হয় সে কি তুমি জানো না পিচ্ছি? মুঠোফোনের স্ক্রিনে নেত্রজোড়া আবদ্ধ করলো চৈতি। সেখানে ভেসে আসে সেই পরিচিত বদনখানি। অধর জুড়ে লেপটে আছে নজর কারা হাসি। হাওয়া মিঠাইয়ের মতো নীরবে নিভৃতে গলে গেল অভিমানের পাহাড়। জ্বরের প্রকোপ বেড়েছে। পিঠের মেরুদণ্ড সোজা করে বসে থাকা কঠিন হয়ে পড়েছে দুর্বল শরীরে। অসুখ যেন জেকে বসেছে। শরীরের অসুখ, মনের অসুখ, একটা মানুষকে কাছ থেকে দেখতে চাওয়ার তীব্র অসুখ। চৈতির দৃষ্টি এলোমেলো হতে দেখে ঘাবড়ে গেল প্রহন। তারপর বলল, পিচ্ছি, মাকে ডাক দাও। কথা বের হওয়ার আগে কণ্ঠনালীতে তা আটকে গেল। বসা অবস্থায় দুর্বল শরীরটা নিস্তেজ হয়ে পড়ে গেল মেঝেতে। অপর প্রান্তে বসে থাকা মানব থমকে গেল। চাইলেও ধরতে পারলো না অবচেতন কিশোরীর শরীরখানি। নিজের বাহু ধরে আগলে নিতে পারলো না। কিছু পরে যাওয়ার শব্দ পেয়ে ছুটে আসেন মিসেস ইয়াসমিন। জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে থাকা চৈতিকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যায় মিসেস ইয়াসমিন। মোবাইলের ওপাশ থেকে প্রহন চিৎকার করে বলছে, আম্মু, পিচ্চির চোখে মুখে পানির ঝাপটা দাও। তো ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টটিও দেওয়া হয়েছে, কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন। আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।